তুমি তাকে হারানোর ভয় পাও, তাই সে তোমাকে হারানোর ভয় পায় না। তুমি তাকে খুশি রাখার চেষ্টা করো, তাই সে তোমাকে হালকাভাবে নিতে শুরু করে। তুমি ভাবো আমি যত বেশি ভালোবাসা দেব সে তত বেশি আমার হয়ে যাবে। কিন্তু সত্যিটা উল্টো। মেয়ে সেই পুরুষের পেছনে ছোটে না যে তাকে পাওয়ার জন্য অস্থির। সে সেই পুরুষের পেছনে চলে যে নিজেকে হারিয়ে যেতে দেয় না। আজ যা শুনবে তা মিষ্টি হবে না, কিন্তু যদি বুঝে যাও তবে তোমাকে আর কখনো কারো পেছনে ছুটতে হবে না। আগে সত্যিটা বোঝো, তোমার সমস্যা এটা নয় যে তুমি ভালো নও। সমস্যা হলো তুমি প্রয়োজন হয়ে যাও। আর মনে রেখো, প্রয়োজন কখনো আকর্ষণীয় হয় না, অভাব আকর্ষণীয় হয়। আজকের প্রথম কাজ এটাই, কিন্তু তার আগে একটি গল্প শোনো। আদিত্য এবং নন্দিনীর আসল গল্প। আদিত্য শান্ত স্বভাবের ছেলে ছিল, চাকরি করত, স্বপ্ন ছিল, দায়িত্বশীল ছিল। অফিসে নন্দিনী ছিল। শুরুতে নন্দিনী নিজেই আদিত্যের সাথে কথা বলতো, হাসত, কখনো কখনো নিজে কফির জন্য ডাকত। আদিত্য খুশি হয়ে গেল। সে ভাবল এটাই আমার দুনিয়া। সে কি করল? প্রতিদিন সকালে মেসেজ, প্রতি রাতে লম্বা কথা, তার প্রতিটি সমস্যায় সাথে সাথে হাজির। বন্ধুদের থেকে দূরত্ব, নিজের শখ ছেড়ে দিল। প্রথমে নন্দিনী খুশি ছিল, তারপর ধীরে ধীরে তার ব্যবহার বদলাতে লাগল। আজ ব্যস্ত আছি, পরে কথা বলছি, এত ভেবো না। আদিত্য ঘাবড়ে গেল। সে আরও বেশি চেষ্টা করল, আরও বেশি মনোযোগ, আরও বেশি অ্যাভেলেবিলিটি, এবং এটাই ছিল তার হার। মনের খেলা। যখন কোনো মানুষ তোমাকে ছাড়াও ঠিক থাকে, তখন তুমি তাকে হারানোর ভয় পাও। কিন্তু যখন কেউ তোমাকে ছাড়া ভেঙে পড়ে, তখন তোমার ভয় লাগে না, কারণ তুমি জানো সে কোথাও যাবে না। আর এখানেই আকর্ষণ মরে যায়। কাজ নম্বর 1, নিজের দুনিয়া এত মজবুত করো যে সে সেখানে সামিল হতে চায়। মন দিয়ে শোনো, তোমাকে তাকে নিজের দুনিয়ার কেন্দ্রবিন্দু বানালে চলবে না। তোমাকে নিজের দুনিয়ার কেন্দ্রবিন্দু নিজে হতে হবে। মেয়েকে সেই পুরুষ আকৃষ্ট করে যার লক্ষ্য পরিষ্কার, যার শরীর মজবুত, যার সময় দামি, যার শক্তি সীমিত। গল্পের মোড়। যখন নন্দিনী দূরে যেতে লাগল, আদিত্য ভেঙে পড়ল। কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল, সে আর পিছু নেবে না। সে জিমে জয়েন করল, পুরনো বন্ধুদের সাথে দেখা করল, কাজে নতুন দায়িত্ব নিল, মেসেজ কমিয়ে দিল। প্রথম 5 দিন কোনো তফাৎ নেই। 7ম দিনে নন্দিনীর মেসেজ এলো, আজকাল খুব ব্যস্ত হয়ে গেছো? আদিত্য শান্তভাবে জবাব দিল, হ্যাঁ, একটু কাজে মনোযোগ দিচ্ছি। প্রথমবার নন্দিনী জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো? এখন খেলা বদলে গেছে। কেন বদলালো? কারণ এখন আদিত্যের জীবন শুধু নন্দিনীর ওপর নির্ভর ছিল না। এখন সে একটি অপশন নয়, একজন ব্যক্তি হয়ে উঠেছিল। মেয়ের পিছু নেওয়ার ইচ্ছা তখন হয় যখন তার মনে হয়, যদি আমি খেয়াল না দিই তবে এ হাত থেকে বেরিয়ে যাবে। তোমাকে কি করতে হবে? প্রতিদিন শরীরের ওপর কাজ করো, আর্থিক লক্ষ্য স্থির করো, নিজের সময় সীমিত করো, সব সময় অ্যাভেলেবল থেকো না। মনে রেখো, যা সব সময় পাওয়া যায় তার চাহিদা কমে যায়। আবেগীয় সত্য। তুমি তাকে এই জন্য ধরে রাখতে চাও কারণ তোমার ভয় যে সে চলে যাবে। কিন্তু সত্যি এটাই, যদি তোমার ভেতর শক্তি থাকে তবে সে নিজেই থাকতে চাইবে। যদি তোমার মধ্যে দিশা থাকে তবে সে নিজেই যুক্ত হতে চাইবে। যদি তোমার মধ্যে আত্মসম্মান থাকে তবে সে নিজেই পিছু নেবে। একটি প্রশ্ন নিজেকে করো, যদি আজ সে চলে যায় তবে কি তোমার জীবন ভেঙে পড়বে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এখনই তোমার আকর্ষণের নয়, নিজের ওপর কাজ করার প্রয়োজন আছে। গভীর মনস্তাত্ত্বিক সত্য। মেয়ে আবেগ দিয়ে যুক্ত হয়, আবেগ অনিশ্চয়তা থেকে জন্মায়, অনিশ্চয়তা অভাব থেকে জন্মায়, এবং অভাব তখনই তৈরি হয় যখন তোমার জীবনে আরও অনেক কিছু থাকে। প্রথম কাজে তুমি বুঝেছ, নিজের দুনিয়া এত মজবুত করো যে সে সেখানে সামিল হতে চায়। কিন্তু শোনো, শুধু ব্যস্ত হয়ে যাওয়া যথেষ্ট নয়। অনেক ছেলে জিমে চলে যায়, কাজে লেগে যায়, মেসেজ কমিয়ে দেয়, কিন্তু তবুও মেয়ে দূরে সরে যায়। কেন? কারণ বাইরে থেকে মজবুত দেখানো সহজ, ভেতর থেকে স্থির থাকা কঠিন। এবার দ্বিতীয় কাজ এখান থেকেই শুরু হয়। কাজ নম্বর 2, আবেগীয় স্থিতিশীলতা। মন দিয়ে শোনো, মেয়ে সেই পুরুষের পেছনে যায় না যে তাকে হারানোর ভয় পায়। সে সেই পুরুষের পেছনে যায় যে নিজেকে হারায় না। তোমার সবচেয়ে বড় শক্তি তোমার গলার স্বর নয়, তোমার শান্ত থাকা। সমীর এবং কাব্যার আসল গল্প। সমীর এবং কাব্যা একই কলেজে ছিল। কাব্যা সুন্দরী ছিল, অনেক ছেলে তার চারপাশে থাকত। সমীরও তাকে পছন্দ করত, কিন্তু তফাৎ এটাই ছিল, বাকি ছেলেরা সব সময় তার আশেপাশে থাকত। সমীর শুধু নিজের পড়াশোনা, খেলাধুলা এবং বন্ধুদের মধ্যে ভারসাম্য বজায় রাখত। একদিন কাব্যা ইচ্ছে করে সমীরের সামনে অন্য ছেলের সাথে বেশি হেসে হেসে কথা বলল। সে দেখতে চাইছিল সমীর জ্বলে কিনা। সমীর দেখল, হাসল এবং নিজের কাজে মন দিল। সে কোনো প্রশ্ন করেনি বা সন্দেহ প্রকাশ করেনি। সেদিন রাতে কাব্যা নিজেই মেসেজ করল, তোমার কি কিছু যায় আসে না?
সমীর লিখল, যদি বিশ্বাস থাকে তবে কিছু যায় আসে না। এখানেই খেলা ঘুরে গেল। কেন? কারণ সমীর নিজেকে হারায়নি। যখন তুমি প্রতিটি ছোট ছোট বিষয়ে প্রতিক্রিয়া দাও, তখন তুমি তোমার ভারসাম্য হারিয়ে ফেলো। আর যে পুরুষ নিজেকে সামলাতে পারে না, সে অন্য কাউকে কি সামলাবে? মেয়ের নিরাপত্তা চাই। নিরাপত্তা তোমার আয়ের আগে তোমার মানসিক স্থিতিশীলতায় দেখা যায়। তোমাকে কি করতে হবে? যখন সে দেরিতে জবাব দেবে, সাথে সাথে কোনো গল্প সাজিয়ে বসবে না। যখন সে ব্যস্ত থাকবে, তাকে সন্দেহের চোখে দেখবে না। যখন সে হাসবে, তোমার দুনিয়া যেন না নড়ে। মনে রেখো, শান্ত পুরুষ ভয়ঙ্কর নয়, সম্মানিত হয়। একটি তিতা সত্যি, যদি তুমি সবসময় আশ্বস্ত হতে চাও, তবে সে ক্লান্ত হয়ে যাবে। তুমি আমাকে ভালোবাসো তো? তুমি অন্য কারো সাথে কথা বলছো না তো? তুমি আমাকে ছেড়ে যাবে না তো? এই প্রশ্নগুলো তোমাকে দুর্বল করে তোলে। মজবুত পুরুষ জিজ্ঞেস করে না, দেখায়। অনেক পুরুষ ভাবে ভালোবাসায় সব সহ্য করে নেওয়া উচিত। না, ভালোবাসায় ঝুঁকতে হয়, ভাঙতে নয়। যদি তুমি বারবার ভাঙো, তবে একদিন তোমার চোখ থেকে সেই উজ্জ্বলতা চলে যাবে। আর আকর্ষণ উজ্জ্বলতা থেকে জন্মায়, দুর্বলতা থেকে নয়। একটি মানসিক পরিবর্তন। আজ থেকে এই ভাবনা বদলাও। তোমার উদ্দেশ্য কাউকে নিজের পেছনে দৌড়ানো নয়। তোমার উদ্দেশ্য এমন মানুষ হওয়া যাকে হারানোর ভয় সামনের জনের থাকে। আর এই ভয় কোনো খেলা দিয়ে নয়, শক্তি থেকে জন্মায়। এবার 4টি কাজ একসাথে বোঝো। যখন তোমার নিজের দুনিয়া মজবুত হবে, তখন তুমি প্রয়োজন হবে না। যখন তুমি আবেগীয়ভাবে স্থির থাকবে, তখন তুমি নিরাপদ অনুভব করাবে। যখন তুমি অভাবের শক্তি বুঝবে, তখন সে তোমাকে হালকাভাবে নেবে না। আর যখন তুমি আত্মসম্মানের সীমা স্থির করবে, তখন সে তোমাকে সম্মান করবে। এই 4টির অভাবে আকর্ষণ অসম্পূর্ণ। শেষ গল্প। একটি সত্যিকারের পরিবর্তন। আমান এক সাধারণ ছেলে ছিল। আগে সে প্রতিটি সম্পর্কে ভেঙে পড়ত। প্রতিবার তাকে ছেড়ে দেওয়া হতো। প্রতিবার সে নিজেকে দোষ দিত। তারপর সেই 4টি নিয়ম আপন করে নিল। প্রথম 3 মাস কঠিন ছিল, একা মনে হতো, পুরনো অভ্যাস ফিরে আসত। কিন্তু ধীরে ধীরে তার চেহারা বদলে গেল। গলার স্বরে ওজন এলো, হাঁটাচলায় আত্মবিশ্বাস এলো। একদিন সেই মেয়ে যে তাকে অবহেলা করেছিল, সে নিজেই বলল, তুমি বদলে গেছো। আমান হাসল, না, আমি নিজেকে খুঁজে পেয়েছি। এটাই তফাৎ। যখন তুমি নিজে হয়ে যাও, তখন পিছু নেওয়া নিজে থেকেই শুরু হয়ে যায়। শেষ বার্তা শোনো, অন্য কাউকে প্রভাবিত করার আগে নিজেকে মজবুত করো। পিছু নেওয়ার চেষ্টা করো না। এত মজবুত হও যে মানুষ নিজেই যুক্ত হতে চায়। যদি তুমি আজ থেকেই 4টি কাজ শুরু করো, তবে 6 মাস পর তোমার চোখে এক আলাদা আত্মবিশ্বাস হবে। আর মনে রেখো, মেয়ে সেই পুরুষের পেছনে চলে যে নিজে নিজের রাস্তায় চলে। দৌড়িও না, মজবুত হও। পিছু নেওয়া নিজে থেকেই শুরু হবে। যদি এই কথা মনে পৌঁছে থাকে, তবে নিজেকে কথা দাও, আজ থেকে নিজেকে অগ্রাধিকার দেবে। কারণ যখন তুমি নিজেকে বেছে নাও, তখনই দুনিয়া তোমাকে বেছে নেয়। যদি তুমি সত্যি চাও যে মানুষ তোমাকে হালকাভাবে নেওয়া বন্ধ করুক, তবে আজ থেকে এই 4টি কাজের উপর কাজ শুরু করো। ভিডিও ভালো লাগলে এখনই লাইক করো, এবং এভাবেই মজবুত হওয়া পুরুষদের দলে যুক্ত হওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। মনে রেখো, পিছু করানো শিখো না, নিজেকে এত মজবুত করো যে পিছু নেওয়া নিজে থেকেই শুরু হয়ে যায়। যে মুহূর্তে মানুষ কাউকে হারিয়ে ফেলার ভয় থেকে ওপরে উঠে যায়, সেই মুহূর্তেই সম্পর্কের পুরো সমীকরণ বদলে যেতে শুরু করে। কিন্তু এই সত্যিটা প্রায়ই খুব দেরিতে বোঝা যায়। কারণ শুরু থেকেই মানুষকে সবচেয়ে শক্ত যে জিনিসটি দিয়ে বেঁধে রাখা হয়, তা হলো ভয়। এই ভয় যে যদি সে চলে যায়, তবে কি হবে? এই ভয় যে যদি আমি নিজের কথা না বলি, তবে আমাকে হালকাভাবে নেওয়া হবে। এই ভয় যে যদি আমি চুপ থাকি, তবে হয়তো আমি হেরে যাব। আর এই ভয়ই আমাদের বারবার কথা বলতে বাধ্য করে, বোঝাতে, মানাতে, সব কথা পরিষ্কারভাবে খুলে বলতে বাধ্য করে। আর এখান থেকেই ধীরে ধীরে আমাদের দখল শিথিল হতে শুরু করে। রাতের নিস্তব্ধতায় মানুষ যদি সত্যি নিজের কাছে সততার সাথে প্রশ্ন করে, তবে সে অনুভব করতে পারে যে তার বেশিরভাগ হার এই জন্য হয়নি যে সে ভুল ছিল, বরং এই জন্য হয়েছে কারণ সে প্রয়োজনের চেয়ে বেশি বলে ফেলেছে। সে নিজের কষ্ট দেখিয়ে ফেলেছে, নিজের অস্থিরতা প্রকাশ করে দিয়েছে, নিজের প্রত্যাশাগুলো সামনে রেখে দিয়েছে। আর দুনিয়ার অদ্ভুত নিয়ম হলো, এখানে যে যত বেশি চায়, তাকে তত বেশি দুর্বল মনে করা হয়। এই কারণেই স্থির চিন্তাধারা সবসময় এটাই শেখায়, যে মুহূর্তে আবেগ আপনার শব্দকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, সেই মুহূর্তেই আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন। মানুষ প্রায়ই ধরে নেয় যে চুপ থাকা কাপুরুষতার লক্ষণ, জবাব না দেওয়া মানে হার, আর প্রতিক্রিয়া না দেখানো মানে দুর্বলতা। কিন্তু সত্যটা একেবারে উল্টো। চুপ থাকা সবচেয়ে কঠিন সিদ্ধান্ত, কারণ এর জন্য মানুষকে নিজের ভেতরকার অস্থিরতাকে দমন করতে হয়, নিজের অহংকারকে শান্ত হয়ে বসা শেখাতে হয়। আর এখানেই বেশিরভাগ মানুষ হেরে যায়। কেউ উপেক্ষা করলে আমরা সাথে সাথে মেসেজ পাঠিয়ে দিই। কেউ দূরত্ব তৈরি করলে আমরা কারণ জিজ্ঞেস করতে শুরু করি। কেউ শীতল হয়ে গেলে আমরা নিজেকে প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ি। প্রতিবার অজান্তেই আমরা নিজের মূল্য নিজের হাতে কমিয়ে দিই, কারণ আমরা বুঝিয়ে দিই যে আমাদের তাদের প্রয়োজন আছে, আমাদের শান্তি তাদের আচরণের ওপর টিকে আছে।
আর সত্য এটাই, যার শান্তি অন্য কারো হাতে থাকে সে কখনো সত্যি স্বাধীন হতে পারে না। খামোশি বা নীরবতা কোনো চাল নয়, কোনো কৌশল নয়। এটি একটি অবস্থা যেখানে মানুষ ভেতর থেকে স্থির হয়ে যায়। যখন আপনি সত্যি শান্ত থাকেন তখন সামনের জন আপনার অস্থিরতা পড়তে পারে না, আপনার ভয় বুঝতে পারে না, আপনার পরবর্তী পদক্ষেপ অনুমান করতে পারে না। আর মানুষ সবচেয়ে বেশি সেই জিনিসকেই ভয় পায় যা সে বুঝতে পারে না। আপনিও দেখে থাকবেন যে প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেয় তাকে কেউ গুরুত্ব দেয় না, কিন্তু যে মানুষ সঠিক সময়েও চুপ থেকে যায় তার নীরবতা নিজেই একটি আওয়াজ হয়ে দাঁড়ায়। সেটি প্রশ্ন তৈরি করে এবং ধীরে ধীরে সামনের জনকে তার নিজের চিন্তার জালে জড়িয়ে ফেলে। আর ঠিক এখান থেকেই পরিস্থিতির মোড় ঘুরতে শুরু করে। কাজ নম্বর 3, অভাবের শক্তি, পাওয়ার অফ স্কেরসিটি। এবার তৃতীয় কাজ শোনো, আর এটা সবচেয়ে বিপজ্জনক। তুমি যত সহজলভ্য হবে তত কম দামি হবে। বিকাশ এবং রিয়ার গল্প। বিকাশ রিয়াকে পছন্দ করত, রিয়াও কথা বলতো, কিন্তু মাঝে মাঝে দূরত্ব তৈরি করত। আগে বিকাশ অস্থির হয়ে যেত, সাথে সাথে কল, লম্বা মেসেজ, কৈফিয়ত চাওয়া। তারপর একদিন সে নিজেকে রুখল। সে ঠিক করল এবার সে আর পিছু নেবে না। রিয়া 2 দিন মেসেজ করেনি, তৃতীয় দিনে বিকাশও করেনি। চতুর্থ দিনে রিয়া লিখল, তুমি ঠিক আছো? বিকাশ জবাব দিল, হ্যাঁ, একটু নিজের কাজে ব্যস্ত ছিলাম। রিয়া সেই সন্ধ্যায় দেখা করার প্রস্তাব দিল। কেন? কারণ প্রথমবার তার মনে হলো বিকাশ সব সময় অ্যাভেলেবল নয়। মনের নিয়ম, যে জিনিসের অভাব হয় সেই জিনিসেরই চাহিদা বাড়ে। কিন্তু খেয়াল রেখো, এই খেলা অহংকারের নয়, এই খেলা ভারসাম্যের। তুমি গায়েব হয়ে যেও না, শুধু সব সময় উপস্থিত থেকো না। কিভাবে প্রয়োগ করবে? প্রতিটি মেসেজের সাথে সাথে জবাব দেওয়া জরুরি নয়। প্রতিটি বার দেখা করার জন্য হ্যাঁ বলা জরুরি নয়। নিজের রুটিনকে অগ্রাধিকার দাও, যাতে সে অনুভব করতে পারে তোমার সময় দামি। একটি গভীর কথা, যখন তুমি নিজেকে আটকাও তখন সামনের জন ভাবতে শুরু করে, আর ভাবনাই আকর্ষণের শুরু। সমীর দেখল, হাসল এবং নিজের কাজে মন দিল। সে কোনো প্রশ্ন করেনি বা সন্দেহ প্রকাশ করেনি। সেদিন রাতে কাব্যা নিজেই মেসেজ করল, তোমার কি কিছু যায় আসে না? সমীর লিখল, যদি বিশ্বাস থাকে তবে কিছু যায় আসে না। এখানেই খেলা ঘুরে গেল। কেন? কারণ সমীর নিজেকে হারায়নি। যখন তুমি প্রতিটি ছোট ছোট বিষয়ে প্রতিক্রিয়া দাও তখন তুমি তোমার ভারসাম্য হারিয়ে ফেলো। আর যে পুরুষ নিজেকে সামলাতে পারে না সে অন্য কাউকে কি সামলাবে? মেয়ের নিরাপত্তা চাই। নিরাপত্তা তোমার আয়ের আগে তোমার মানসিক স্থিতিশীলতায় দেখা যায়। তোমাকে কি করতে হবে? যখন সে দেরিতে জবাব দেবে সাথে সাথে কোনো গল্প সাজিয়ে বসবে না। যখন সে ব্যস্ত থাকবে তাকে সন্দেহের চোখে দেখবে না। যখন সে হাসবে তোমার দুনিয়া যেন না নড়ে। মনে রেখো, শান্ত পুরুষ ভয়ঙ্কর নয়, সম্মানিত হয়। একটি তিতা সত্যি, যদি তুমি সব সময় আশ্বস্ত হতে চাও তবে সে ক্লান্ত হয়ে যাবে। তুমি আমাকে ভালোবাসো তো? তুমি অন্য কারো সাথে কথা বলছো না তো? তুমি আমাকে ছেড়ে যাবে না তো? এই প্রশ্নগুলো তোমাকে দুর্বল করে তোলে। মজবুত পুরুষ জিজ্ঞেস করে না, দেখায়। সাথে সাথে কল, লম্বা মেসেজ, কৈফিয়ত চাওয়া। তারপর একদিন সে নিজেকে রুখল। সে ঠিক করল এবার সে আর পিছু নেবে না। রিয়া 2 দিন মেসেজ করেনি, তৃতীয় দিনে বিকাশও করেনি। চতুর্থ দিনে রিয়া লিখল, তুমি ঠিক আছো? বিকাশ জবাব দিল, হ্যাঁ, একটু নিজের কাজে ব্যস্ত ছিলাম। রিয়া সেই সন্ধে দেখা করার প্রস্তাব দিল। কেন? কারণ প্রথমবার তার মনে হল বিকাশ সব সময় অ্যাভেলেবল নয়। মনের নিয়ম, যে জিনিসের অভাব হয় সেই জিনিসেরই চাহিদা বাড়ে। কিন্তু খেয়াল রেখো, এই খেলা অহংকারের নয়, এই খেলা ভারসাম্যের। তুমি গায়েব হয়ে যেও না, শুধু সবসময় উপস্থিত থেকো না। কিভাবে প্রয়োগ করবে? প্রতিটি মেসেজের সাথে সাথে জবাব দেওয়া জরুরি নয়। প্রতিটি বার দেখা করার জন্য হ্যাঁ বলা জরুরি নয়। নিজের রুটিনকে অগ্রাধিকার দাও, যাতে সে অনুভব করতে পারে তোমার সময় দামি। একটি গভীর কথা, যখন তুমি নিজেকে আটকাও তখন সামনের জন ভাবতে শুরু করে, আর ভাবনাই আকর্ষণের শুরু। যদি তুমি সব সময় বোঝাতে থাকো তবে তাকে ভাবার দরকারই পড়বে না। একটি আবেগীয় মোড়। অনেক পুরুষ ভয় পায়, যদি আমি দূরত্ব তৈরি করি তবে সে চলে যাবে। শোনো, যে সামান্য দূরত্বে চলে যায় সে পাশে থেকেও তোমার ছিল না। মজবুত সম্পর্ক দূরত্বে ভেঙে যায় না, দুর্বল যোগাযোগ দূরত্বে শেষ হয়ে যায়। যদি এখানে পর্যন্ত এসে থাকো তবে মন দিয়ে শোনো। এখন পর্যন্ত তুমি শিখেছ নিজের দুনিয়া বড় করো, আবেগীয়ভাবে স্থির থাকো, অভাবের শক্তি বোঝো। কিন্তু সত্যি এটাই, যদি চতুর্থ কাজ না করো তবে বাকি 3টিও টিকবে না। কারণ আকর্ষণের গোড়া পেশিতে নয়, মাথায় নয়, আত্মসম্মানে থাকে। কাজ নম্বর 4, আত্মসম্মানের সীমা, বাউন্ডারি অফ সেলফ রেসপেক্ট। শোনো, মেয়ে সেই পুরুষের পেছনে যায় না যে তাকে সব অবস্থায় মেনে নেয়।
সে সেই পুরুষের পেছনে যায় যে নিজেকে হালকাভাবে নিতে দেয় না। যদি তুমি সব ব্যবহার সহ্য করে নাও, প্রতিটি অবহেলাকে হেসে উড়িয়ে দাও, প্রতিটি অপমানকে কিছু না বলে দাও, তবে একদিন সে তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে। সম্মান চেয়ে পাওয়া যায় না, সীমা তৈরি করে কামাতে হয়। করণ এবং শ্রেয়ার আসল গল্প। করণ শান্ত স্বভাবের ছেলে ছিল। শ্রেয়া তার জীবনে এলো। শুরুতে সব ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে শ্রেয়ার ব্যবহার বদলাতে লাগল। কখনো হঠাৎ অবহেলা, কখনো বন্ধুদের সামনে মজা ওড়ানো, কখনো পরিকল্পনা করে তা ভেঙে দেওয়া। করণ চুপ থাকল। তার ভয় ছিল যদি আমি কিছু বলি তবে সে চলে যাবে, আর এখানেই সে ভুল করছিল। একদিন শ্রেয়া আবার সবার সামনে তার কথা কেটে দিল। এবার করণ হাসল এবং বলল, যদি তুমি মজা করতে চাও তবে ঠিক আছে, কিন্তু আমার সম্মানে আঘাত করে নয়। শান্ত স্বর, কোনো রাগ নেই, কোনো নাটক নেই। তারপর সে উঠল এবং সেখান থেকে চলে গেল। কোনো লম্বা মেসেজ নেই, কোনো কান্না নেই, কোনো সাফাই নেই। দুদিন পর শ্রেয়ার মেসেজ এলো, আমি তোমার সাথে কথা বলতে চাই। কেন? কারণ প্রথমবার করণ সীমা কেনেছিল। কেন কাজ করে এটা? যখন তুমি নিজেকে সম্মান দাও তখন সামনের জন দুটি কাজই করে, হয় সে নিজেকে সংশোধন করে অথবা সে দূরে চলে যায়। উভয় স্থিতিতেই তুমি যেত, কারণ তুমি নিজেকে হারাওনি। মেয়েকে সেই পুরুষ আকৃষ্ট করে যে নিজের জন্য দাঁড়াতে পারে, যে নিজের আওয়াজ শান্ত রাখে কিন্তু শির দ্বারা সোজা রাখে। গভীর আবেগীয় সত্য। অনেক পুরুষ ভাবে ভালোবাসায় সব সহ্য করে নেওয়া উচিত। না, ভালোবাসায় ঝুঁকতে হয়, ভাঙতে নয়। যদি তুমি বারবার ভাঙো তবে একদিন তোমার চোখ থেকে সেই উজ্জ্বলতা চলে যাবে। আর আকর্ষণ উজ্জ্বলতা থেকে জন্মায়, দুর্বলতা থেকে নয়। একটি মানসিক পরিবর্তন। আজ থেকে এই ভাবনা বদলাও। তোমার উদ্দেশ্য কাউকে নিজের পেছনে দৌড়ানো নয়। তোমার উদ্দেশ্য এমন মানুষ হওয়া যাকে হারানোর ভয় সামনের জনের থাকে। আর এই ভয় কোনো খেলা দিয়ে নয়, শক্তি থেকে জন্মায়। এবার 4টি কাজ একসাথে বোঝো। যখন তোমার নিজের দুনিয়া মজবুত হবে তখন তুমি প্রয়োজন হবে না। যখন তুমি আবেগীয়ভাবে স্থির থাকবে তখন তুমি নিরাপদ অনুভব করাবে। যখন তুমি অভাবের শক্তি বুঝবে তখন সে তোমাকে হালকাভাবে নেবে না। আর যখন তুমি আত্মসম্মানের সীমা স্থির করবে তখন সে তোমাকে সম্মান করবে। এই 4টির অভাবে আকর্ষণ অসম্পূর্ণ। শেষ গল্প। একটি সত্যিকারের পরিবর্তন। আমান এক সাধারণ ছেলে ছিল। আগে সে প্রতিটি সম্পর্কে ভেঙে পড়ত, প্রতিবার তাকে ছেড়ে দেওয়া হতো, প্রতিবার সে নিজেকে দোষ দিত। তারপর সেই 4টি নিয়ম আপন করে নিল। প্রথম 3 মাস কঠিন ছিল, একা মনে হতো, পুরনো অভ্যাস ফিরে আসত। কিন্তু ধীরে ধীরে তার চেহারা বদলে গেল। গলার স্বরে ওজন এলো, হাঁটাচলায় আত্মবিশ্বাস এলো। একদিন সেই মেয়ে যে তাকে অবহেলা করেছিল সে নিজেই বলল, তুমি বদলে গেছো। আমান হাসল, না, আমি নিজেকে খুঁজে পেয়েছি। এটাই তফাৎ। যখন তুমি নিজে হয়ে যাও তখন পিছু নেওয়া নিজে থেকেই শুরু হয়ে যায়। শেষ বার্তা শোনো, অন্য কাউকে প্রভাবিত করার আগে নিজেকে মজবুত করো। পিছু নেওয়ার চেষ্টা করো না। এত মজবুত হও যে মানুষ নিজেই যুক্ত হতে চায়। যদি তুমি আজ থেকেই 4টি কাজ শুরু করো তবে 6 মাস পর তোমার চোখে এক আলাদা আত্মবিশ্বাস হবে। আর মনে রেখো, মেয়ে সেই পুরুষের পেছনে চলে যে নিজে নিজের রাস্তায় চলে। দৌড়িও না, মজবুত হও। পিছু নেওয়া নিজে থেকেই শুরু হবে। যদি এই কথা মনে পৌঁছে থাকে তবে নিজেকে কথা দাও, আজ থেকে নিজেকে অগ্রাধিকার দেবে। কারণ যখন তুমি নিজেকে বেছে নাও তখনই দুনিয়া তোমাকে বেছে নেয়। যদি তুমি সত্যি চাও যে মানুষ তোমাকে হালকাভাবে নেওয়া বন্ধ করুক তবে আজ থেকে এই 4টি কাজের উপর কাজ শুরু করো। ভিডিও ভালো লাগলে এখনই লাইক করো এবং এভাবেই মজবুত হওয়া পুরুষদের দলে যুক্ত হওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। মনে রেখো, পিছু করানো শিখো না, নিজেকে এত মজবুত করো যে পিছু নেওয়া নিজে থেকেই শুরু হয়ে যায়। যে মুহূর্তে মানুষ কাউকে হারিয়ে ফেলার ভয় থেকে ওপরে উঠে যায় সেই মুহূর্তেই সম্পর্কের পুরো সমীকরণ বদলে যেতে শুরু করে। কিন্তু এই সত্যিটা প্রায়ই খুব দেরিতে বোঝা যায়, কারণ শুরু থেকেই মানুষকে সবচেয়ে শক্ত যে জিনিসটি দিয়ে বেঁধে রাখা হয় তা হলো ভয়। এই ভয় যে যদি সে চলে যায় তবে কি হবে? এই ভয় যে যদি আমি নিজের কথা না বলি তবে আমাকে হালকাভাবে নেওয়া হবে। এই ভয় যে যদি আমি চুপ থাকি তবে হয়তো আমি হেরে যাব। আর এই ভয়ই আমাদের বারবার কথা বলতে বাধ্য করে, বোঝাতে, মানাতে, সব কথা পরিষ্কারভাবে খুলে বলতে বাধ্য করে। আর এখান থেকেই ধীরে ধীরে আমাদের দখল শিথিল হতে শুরু করে। রাতের নিস্তব্ধতায় মানুষ যদি সত্যি নিজের কাছে সততার সাথে প্রশ্ন করে তবে সে অনুভব করতে পারে যে তার বেশিরভাগ হার এই জন্য হয়নি যে সে ভুল ছিল, বরং এই জন্য হয়েছে কারণ সে প্রয়োজনের চেয়ে বেশি বলে ফেলেছে। সে নিজের কষ্ট দেখিয়ে ফেলেছে, নিজের অস্থিরতা প্রকাশ করে দিয়েছে, নিজের প্রত্যাশাগুলো সামনে রেখে দিয়েছে। আর দুনিয়ার অদ্ভুত নিয়ম হলো, এখানে যে যত বেশি চায় তাকে তত বেশি দুর্বল মনে করা হয়।
এই কারণেই স্থির চিন্তাধারা সবসময় এটাই শেখায়, যে মুহূর্তে আবেগ আপনার শব্দকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, সেই মুহূর্তেই আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন। মানুষ প্রায়ই ধরে নেয় যে চুপ থাকা কাপুরুষতার লক্ষণ, জবাব না দেওয়া মানে হার, আর প্রতিক্রিয়া না দেখানো মানে দুর্বলতা। কিন্তু সত্যটা একেবারে উল্টো। চুপ থাকা সবচেয়ে কঠিন সিদ্ধান্ত, কারণ এর জন্য মানুষকে নিজের ভেতরকার অস্থিরতাকে দমন করতে হয়, নিজের অহংকারকে শান্ত হয়ে বসা শেখাতে হয়। আর এখানেই বেশিরভাগ মানুষ হেরে যায়। কেউ উপেক্ষা করলে আমরা সাথে সাথে মেসেজ পাঠিয়ে দিই, কেউ দূরত্ব তৈরি করলে আমরা কারণ জিজ্ঞেস করতে শুরু করি, কেউ শীতল হয়ে গেলে আমরা নিজেকে প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ি। প্রতিবার অজান্তেই আমরা নিজের মূল্য নিজের হাতে কমিয়ে দিই, কারণ আমরা বুঝিয়ে দিই যে আমাদের তাদের প্রয়োজন আছে, আমাদের শান্তি তাদের আচরণের ওপর টিকে আছে। আর সত্য এটাই, যার শান্তি অন্য কারো হাতে থাকে সে কখনো সত্যি স্বাধীন হতে পারে না। খামোশি বা নীরবতা কোনো চাল নয়, কোনো কৌশল নয়। এটি একটি অবস্থা যেখানে মানুষ ভেতর থেকে স্থির হয়ে যায়। যখন আপনি সত্যি শান্ত থাকেন, তখন সামনের জন আপনার অস্থিরতা পড়তে পারে না, আপনার ভয় বুঝতে পারে না, আপনার পরবর্তী পদক্ষেপ অনুমান করতে পারে না। আর মানুষ সবচেয়ে বেশি সেই জিনিসকেই ভয় পায় যা সে বুঝতে পারে না। আপনিও দেখে থাকবেন যে প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেয় তাকে কেউ গুরুত্ব দেয় না, কিন্তু যে মানুষ সঠিক সময়েও চুপ থেকে যায়, তার নীরবতা নিজেই একটি আওয়াজ হয়ে দাঁড়ায়। সেটি প্রশ্ন তৈরি করে এবং ধীরে ধীরে সামনের জনকে তার নিজের চিন্তার জালে জড়িয়ে ফেলে। আর ঠিক এখান থেকেই পরিস্থিতির মোড় ঘুরতে শুরু করে। তবে মনে রাখার মতো বিষয় হল, সব নীরবতা একরকম নয়। যদি এই নীরবতা বাধ্য হয়ে তৈরি হয়, তবে তা ভেতর থেকে বোঝা হয়ে দাঁড়ায়। কিন্তু যদি সেই একই নীরবতা ভেতরের শক্তি থেকে জন্মায়, তবে তাই একটি অদৃশ্য শক্তিতে পরিণত হয়। স্থির চিন্তার মানুষরা পালিয়েও যায় না, আবার কাউকে আঁকড়ে ধরে আটকাতেও চায় না। তারা শুধু নিজেদের কেন্দ্রে অটল হয়ে দাঁড়িয়ে থাকে। তারা জানে যে যে চলে যেতে চায় তাকে আটকানো মানে নিজের সম্মানকে বন্ধক রাখা, আর যে সত্যি থাকতে চায় সে কোনো শোরগোল ছাড়াই থেকে যায়। এই কারণেই যেদিন মানুষ কারো চলে যাওয়ার ভয় থেকে মুক্ত হয়ে যায়, সেদিন থেকেই মানুষ তাকে আঁকড়ে ধরার কারণে নয়, বরং তার প্রভাবের কারণে তার সাথে যুক্ত হতে শুরু করে। কারণ এখন সে আর কিছু চাইছে না, সাফাই দিচ্ছে না, নিজেকে প্রমাণ করতে ব্যস্ত নয়। সে শুধু শান্তভাবে দাঁড়িয়ে আছে। আর যখন উপস্থিতি ভয় থেকে মুক্ত হয়ে যায়, তখন তা এক আলাদা আধিপত্য তৈরি করে। কিন্তু এখান থেকে সামনের রাস্তা সহজ নয়, কারণ বাইরে থেকে চুপ থাকা যতটা সহজ দেখায়, ভেতরে ততটাই শোরগোল ওঠে। মন বারবার উস্কানি দেয়, কিছু বলে দাও, শেষবারের মতো বুঝিয়ে দাও, নিজের কথা পরিষ্কার করো। আর ঠিক এটিই সেই মুহূর্ত যেখানে জীবন আসল পরীক্ষা নেয়। কারণ এখন সংগ্রাম বাইরে নয়, ভেতরে চলছে। এখন আঘাত অন্য কেউ দিচ্ছে না, এখন নিজের মনই অস্থির হয়ে ধাক্কা দিচ্ছে। সে বলছে, ব্যাস একবার বলে দে, জানিয়ে দে যে তুই ভুল ছিলি না। আর এই ফিসফিসানিই বেশিরভাগ মানুষকে আবার সেই পুরনো চক্রে টেনে নিয়ে যায়। গভীর বোধ এটাই শেখায়, দুনিয়া আপনাকে ভাঙতে পারে না, আপনার প্রতিক্রিয়াই আপনাকে ভেঙে দেয়। যখন কেউ আপনাকে উপেক্ষা করে, তখন সে আপনার মূল্য নির্ধারণ করছে না, সে শুধু আপনার সহনশীলতা পরীক্ষা করছে। আর বেশিরভাগ মানুষ এখানে হেরে যায়, কারণ তাদের কাছে নীরবতা মানে শূন্যতা মনে হয়। তাদের মনে হয় না বলে থেকে যাওয়া মানে হারের সমান। কিন্তু ভাবুন তো, কোনো সিংহকে কি আপনি কখনো নিজের শক্তির ঘোষণা দিতে দেখেছেন? আসল শক্তি মুখে বলা হয় না, তা অনুভব করানো হয়। যখন আপনি শব্দ ছাড়াই স্থির থাকেন, তখন সামনের জন নিজেই প্রশ্নের জালে জড়িয়ে পড়ে। সে এত শান্ত কেন? তার কোনো ফরক পড়ছে না কেন? তবে কি এখন আর তার আমাকে প্রয়োজন নেই? আর এখান থেকেই তার ভেতরের ভারসাম্য ভাঙতে শুরু করে। কারণ মানুষ সবসময় সেই জিনিসকেই নিয়ন্ত্রণ করতে চায় যাকে সে গুরুত্বপূর্ণ মনে করে। আর যখন আপনি প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে দেন, তখন আপনি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যান। এই কারণেই মানুষ নীরবতায় ঘাবড়ে যায়। কোলাহলে সবাই সমান হয়, সবাই কথা বলতে পারে, সবাই ঝগড়া করতে পারে, কিন্তু নীরবতায় সেই টিকে থাকে যার ভেতরে শৃঙ্খলা থাকে। আজকের সময়ে সবচেয়ে বিরল জিনিস এটাই, নিজের ওপর নিয়ন্ত্রণ। মানুষ নিজের ফোনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, নিজের রাগের ওপর নয়, নিজের অস্থিরতার ওপর নয়। তবে তারা সম্পর্কের ক্ষেত্রে স্থির থাকবে কিভাবে? আর প্রতিবার যখন আপনি সাথে সাথে প্রতিক্রিয়া দেন, অজান্তেই আপনি নিজের মনকে শেখাচ্ছেন যে আসল মালিক সেই সামনের জনই। আর প্রতিবার যখন আপনি থেমে যান, যখন আপনি সাথে সাথে প্রতিক্রিয়া দেওয়া থেকে নিজেকে আটকে নেন, সেই মুহূর্তেই আপনি নিজের মনকে মনে করিয়ে দেন যে আসল নিয়ন্ত্রণ কার হাতে আছে। এটাই পার্থক্য ভেতর থেকে শক্তিশালী মানুষ আর বাইরে শোরগোল করা মানুষের মধ্যে। স্থিরতার পথ আবেগকে চেপে রাখা বা শেষ করে দেওয়া নয়, বরং তাদের বুঝে তাদের ঊর্ধ্বে ওঠার পথ। রাগ আসবে, অস্থিরতাও জাগবে, ভয়ও অনুভূত হবে, কিন্তু আসল শক্তি হল আপনি এই আবেগগুলোকে নিজের শব্দের দিশা ঠিক করতে দেন না।
আপনি তাদের দেখেন, বোঝেন এবং তবুও শান্ত থাকেন। অনেকে প্রায়ই জিজ্ঞেস করেন, যদি সামনের জন সীমা অতিক্রম করে তবে কি করব? যদি সে অপমান করে, যদি সে আপনার নীরবতাকে দুর্বলতা ভেবে নেয়? তবে সত্য এটাই যে মানুষ আপনাকে দুর্বল ভাবে সে ততক্ষণই এমনটা ভাবে যতক্ষণ সে আপনার প্রয়োজন অনুভব করে না। আর প্রয়োজন সবসময় তারই পড়ে যে নিজের ভেতরে স্থির নয়। আপনার নীরবতা তার অহংকারের সামনে একটি আয়না হয়ে দাঁড়ায়, কারণ এখন সে সেই প্রতিক্রিয়া পাচ্ছে না যার সে অভ্যস্ত ছিল। এখন তার মনে প্রশ্ন জাগতে শুরু করে, সে কি বেশি করে ফেলেছে? সে কি ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা সে ভাবত? আর এই ব্যক্তি এত শান্ত কিভাবে? এই প্রশ্নগুলোই ধীরে ধীরে তার ভেতরে অস্থিরতা তৈরি করে। আপনি কিছু বলছেন না, কিছু করছেন না, তবুও প্রভাব পড়তে শুরু করে, কারণ আপনি নিজের শান্তি ফেরত নিয়েছেন। আর যেদিন কোনো মানুষ নিজের শান্তি ফেরত নিয়ে নেয়, সেদিনই সে আবেগীয় নির্ভরতার শিকল থেকে বাইরে বেরিয়ে আসে। এই কারণেই স্থির মানুষেরা ভিড়ে শোরগোল করে না। তারা একাকিত্বে শক্তিশালী হয়। তাদের করতালির প্রয়োজন হয় না, তাদের অনুমোদনের ক্ষুধা থাকে না, কারণ তারা জানে যে নিজের সাথে ভারসাম্যপূর্ণ তাকে কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। কিন্তু একটি কথা সব সময় পরিষ্কার রাখতে হবে, নীরবতা মানে পালানো নয়, লুকিয়ে থাকাও নয়। নীরবতা তখনই শক্তি হয় যখন তা ভেতরের দৃঢ়তা থেকে আসে। যদি আপনি চুপ থাকেন কারণ আপনি ভেঙে পড়েছেন, তবে তা নীরবতা নয়, বরং চাপ, আর চাপ একদিন না একদিন ফেটে যায়। তাই এই পথটি আপনার কাছে সবার আগে একটা জিনিস চায়, নিজের সাথে পূর্ণ সততা। আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে, আপনি কেন চুপ? ভয়ের কারণে নাকি আত্মসম্মানের কারণে? এই প্রশ্নই সামনের পুরো যাত্রা নির্ধারণ করে। কারণ সামনে এমন মুহূর্ত আসবে যখন এই নীরবতা খুব ভারী মনে হবে, যখন অহংকার জোরে চিৎকার করবে, যখন মন বারবার আপনাকে কথা বলার জন্য উস্কানি দেবে। আর ঠিক সেখান থেকেই পরবর্তী স্তর শুরু হয়। কারণ যেমনই ভেতরের অহংকার জেগে ওঠে, সে সব সময় শোরগোলের দাবি করে। সে বারবার ফিসফিস করে বলে, যদি তুমি চুপ থাকো তবে লোকে তোমাকে হালকাভাবে নিতে শুরু করবে। যদি তুমি জবাব না দাও তবে একে হাড়ের মতো মেনে নেওয়া হবে। যদি তুমি নিজেকে রক্ষা না করো তবে তোমার মূল্য শেষ হয়ে যাবে। এই আওয়াজই আপনাকে মাঝরাতে অস্থির হয়ে ফোন হাতে নিতে বাধ্য করে। এটাই সেই শক্তি যা এমন শব্দ লিখিয়ে দেয় যা পাঠানোর পর মানুষ নিজের চোখের দিকে তাকাতেও অস্বস্তি বোধ করে। মগর গভীর বোধ এই অহংকারকে শত্রু মনে করে না। সে একে একটি অস্থির বাচ্চার মতো দেখে, যার প্রতি মুহূর্তে মনোযোগ চায়। আর যেমন প্রতিবার কান্নার জন্য বাচ্চাকে কোলে নেওয়া হয় না, তেমনি প্রতিটি উস্কানিতে অহংকারকেও প্রতিক্রিয়া দিতে হয় না। এখান থেকেই আসল আত্মনিয়ন্ত্রণের জন্ম হয়। আত্মনিয়ন্ত্রণের মানে পাথর হয়ে যাওয়া নয়, বরং নিজের ভেতর জেগে ওঠা ঢেউগুলোকে নিজের উপর প্রভাব ফেলতে না দেওয়া। আবেগ অনুভূত হয়, কিন্তু তারা ভাসিয়ে নিয়ে যায় না। কষ্ট বোঝা যায়, কিন্তু তা ভাঙতে পারে না। এটাই পার্থক্য আবেগীয়ভাবে পরিপক্ক মানুষ এবং প্রতি মুহূর্তে প্রতিক্রিয়া দেওয়া মানুষের মধ্যে। আজ সম্পর্কগুলো এই কারণেই দুর্বল হয়ে পড়ছে। মানুষ সংযোগ চায়, কিন্তু নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারা চায় কেউ তাদের বুঝুক, কেউ তাদের বেছে নিক, কেউ তাদের ছেড়ে না যাক। কিন্তু এই চাওয়ার মধ্যে তারা নিজেদের থেকেই দূরে সরে যায়। আর যে নিজেকে হারিয়ে ফেলে, দুনিয়া তাকে বেশিক্ষণ মনে রাখে না। যখন আপনি কাউকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করেন, তখন অজান্তেই নিজের মূল্য কমিয়ে দেন। এই সত্যটা কিছুটা কঠোর, কিন্তু বাস্তবতা প্রায়ই এমনই হয়। আপনার সময়, আপনার শক্তি, আপনার আবেগীয় সহজলভ্যতা, এই সব কিছুই এক ধরনের পুঁজি। আর যে জিনিস পরিশ্রম ছাড়া পাওয়া যায়, তার মূল্য ধীরে ধীরে শেষ হয়ে যায়। স্থির চিন্তা লেখা মানুষ নিজের সহজলভ্যতাকে বুদ্ধিমত্তার সাথে সামলায়। সে প্রতিটি কলের জবাব দেয় না, প্রতিটি প্রশ্নের সাথে সাথে সমাধান দেয় না, প্রতিটি আবেগকে খুলে দেখায় না। এটি অহংকার নয়, এটি হলো সচেতনতা। এটি হলো এই বোধ যে প্রতিটি কথা বুঝিয়ে বলা জরুরি নয়। অনেক সময় চুপ থেকে পিছিয়ে আসাই সবচেয়ে পরিষ্কার জবাব হয়। আর এখানেই একটি আকর্ষণীয় পরিবর্তন শুরু হয়। যখন আপনি পিছিয়ে আসেন, সামনের জন নিজে থেকেই এগিয়ে আসতে শুরু করে। যখন আপনি কথা বলা বন্ধ করে দেন, তখন সামনের জন ভাবতে বাধ্য হয়, কারণ এখন সে আর আপনার শব্দ খুঁজে পায় না, আপনার অস্থিরতা দেখতে পায় না, এবং হঠাৎ সে সেই নীরবতাকে বোঝার চেষ্টায় জড়িয়ে পড়ে। ধীরে ধীরে সামনের জন আপনার জবাবের শূন্যস্থান নিজের মন গড়া ভাবনা দিয়ে পূরণ করতে শুরু করে। আর মানুষের সবচেয়ে বেশি ক্লান্তি তখনই হয় যখন তাকে নিজের সাথে লড়াই করতে হয়। আপনি বাইরে থেকে কিছুই করেননি, তবুও প্রভাব পড়ে, কারণ আপনি নিয়ন্ত্রণ নিজের হাতে ফেরত নিয়েছেন। এটাই আসল স্থির প্রভাব। কোনো হুমকি নয়, কোনো চাল নয়, কোনো খেলা নয়, শুধুমাত্র শান্ত দৃঢ়তা। কিন্তু এখানেই থেমে যাওয়াও বিপদ হতে পারে, কারণ এখন একটি নতুন জাল সামনে আসে, স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা। মন ফিসফিস করে বলে, দেখ, এখন সে তোর অভাব অনুভব করছে।
এখন সে নিজে ফিরে আসবে, এখন তুই জিতছিস। আর এখানেই অনেক মানুষ আবার পড়ে যায়, কারণ তারা নীরবতাকে শক্তি নয় বরং পুরস্কার বা রিওয়ার্ড হিসেবে দেখতে শুরু করে। আর যেমনই পুরস্কার চোখে পড়ে, অহংকার আবার জেগে ওঠে। স্থিরতার পথ জেতার জন্য নয়, তা ভেতরে শান্তি পাওয়ার জন্য। যদি আপনি শান্ত থাকেন এই জন্য যে সামনের জন বদলে যাবে, তবে এখনও আপনার সুতো তার হাতেই আছে। কিন্তু যদি আপনি শান্ত থাকেন এই জন্য কারণ আপনি ভেতর থেকে পূর্ণ, তবে সামনের জন ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে যায়। এটাই সবচেয়ে বড় পার্থক্য। ভারসাম্যপূর্ণ মানুষ ফলাফলের ওপর টিকে থাকে না, সে প্রক্রিয়ার ওপর টিকে থাকে। সে এটা গোনে না যে কে ফিরল আর কে ফিরল না, সে শুধু এটা দেখে যে সে নিজে নিজের কেন্দ্রে কতটা স্থির। আর যখন মানুষ নিজের ভেতরে টিকে যায়, তখন লোকেদের আসা যাওয়া তার শিকড়কে নাড়াতে পারে না। এখন এই নীরবতা ভয়ের কারণে জন্মায় না, এখন এটি বাধ্য হয়ে আসে না, এখন এটি ধীরে ধীরে পরিচয় হয়ে দাঁড়ায়। আর এটি সেই মোড় যেখানে নীরবতা শুধু শক্তি থাকে না, সেটি একটি মাধ্যম হয়ে ওঠে। তবে প্রতিটি মাধ্যমের মতো এরও সময় এবং সীমা আছে, কারণ প্রতিটি অস্ত্র প্রতি মুহূর্তে তোলা হয় না। ভুল সময় তোলা অস্ত্র নিজের হাতকেই আহত করে। নীরবতাও ঠিক সেই রকম। যদি আপনি সব জায়গায় চুপ থাকতে শুরু করেন, তবে লোকে আপনাকে পড়ে ফেলে, আর যাকে পুরোপুরি পড়ে ফেলা যায় তার প্রভাব কমে যায়। এই কারণে এই পথ অন্ধ নীরবতা শেখায় না, বরং সঠিক নীরবতা শেখায়। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দাঁড়ায়, কখন চুপ থাকতে হবে আর কখন নয়। এটাই সাধারণ এবং সুশৃঙ্খল ব্যক্তির মধ্যে পার্থক্যের রেখা তৈরি করে। যখন কেউ রাগে থাকে আর আপনি শান্ত থাকেন, তখন আপনি উঁচুতে থাকেন। যখন কেউ আপনাকে উস্কানি দেয় আর আপনি স্থির থাকেন, তখন আপনি নিয়ন্ত্রণে থাকেন। কিন্তু যখন কেউ আপনার সীমানাকে বারবার লঙ্ঘন করে আর আপনি তবুও চুপ থাকেন, তবে তা ভারসাম্য নয়, বরং নিজের সাথে বিশ্বাসঘাতকতা হয়ে দাঁড়ায়। সত্যিকারের নীরবতা দুর্বলতা থেকে নয়, স্পষ্টতা থেকে জন্ম নেয়। আপনি পরিষ্কার জানেন কোন লড়াইয়ের জবাব হলো মৌন থাকা আর কোন লড়াইয়ের জবাব হলো দূরত্ব। অনেক সময় সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া শব্দ হয় না, কেবল উপস্থিতি হয়। আপনি সামনে থাকেন কিন্তু জড়িয়ে পড়েন না, শোনেন কিন্তু প্রতিক্রিয়ায় ভেসে যান না। এবং এই পরিস্থিতি অন্য মানুষকে অস্বস্তিতে ফেলে দেয়, কারণ সে সংঘাত চায়, শক্তি টেনে নিতে চায়, নিয়ন্ত্রণ অনুভব করতে চায়, আর আপনি তাকে কিছুই দিচ্ছেন না। এটাই মনস্তাত্ত্বিক ভারসাম্য। আপনি কাউকে হারাতে নয়, নিজেকে বাঁচাতে ব্যস্ত থাকেন। আর যে নিজেকে বাঁচাতে পারে সে সত্যি হারে না। আজকের দুনিয়ায় মানুষ সীমানাকে বোঝার চেয়েও বেশি তাদের পরীক্ষা করতে ব্যস্ত থাকে। তারা দেখে যে একজন মানুষ কতটা ঝুঁকতে পারে, কতটা সহ্য করতে পারে, কতক্ষণ সয়ে যাবে। আর প্রতিবার যখন আপনি কোনো কিছু না ভেবেই মানিয়ে নিতে থাকেন, আপনি অজান্তেই নিজেকে ছোট করতে থাকেন। একজন স্থির ব্যক্তি মানিয়ে নেওয়া, অ্যাডজাস্টমেন্ট এবং আপোষের মধ্যকার পার্থক্য বোঝেন। তিনি তখনই ঝোঁকেন যখন তিনি চান এবং তখনই থামেন যখন প্রয়োজন হয়। তার নীরবতা অত্যন্ত চিন্তাভাবনা করে বেছে নেওয়া। তিনি জানেন যে প্রতিটা কথায় মুখ খোলা মানে নিজের শক্তিকে অপচয় করা, আর শক্তিই হল সবচেয়ে দামি পুঁজি। যেদিন মানুষ নিজের শক্তির মূল্য বুঝতে পারে, সেদিন সে প্রতিটি তর্কে ঝাঁপিয়ে পড়ে না, প্রতিটি অপমানকে ব্যক্তিগতভাবে নেয় না, প্রতিটি শীতল ব্যবহারকে নিজের ভুল বলে গণ্য করে না। সে শুধু দেখে, বোঝে এবং ভেতর থেকে বিষয়গুলো পরিষ্কার হতে অনুভব করে। মনোযোগ দিয়ে দেখার ক্ষমতাই স্থির মানুষের সবচেয়ে বড় শক্তি। কারণ যে ব্যক্তি আগে দেখে এবং বোঝে, সে চট করে সিদ্ধান্ত নেয় না, আর যে দ্রুত সিদ্ধান্ত নেয় না, তার অনুশোচনাও কম হয়। নীরবতা আপনাকে একটি অমূল্য জিনিস দেয়, সময়। ভাবার সময়, বোঝার সময়, নিজেকে সামলে নেওয়ার সময়। আর এই স্থবিরতাই আপনাকে সেই তাড়াহুড়ো করে দেওয়া প্রতিক্রিয়াগুলো থেকে বাঁচায়, যেগুলোর প্রভাব দীর্ঘস্থায়ী হয়। আপনি হয়তো খেয়াল করেছেন, যারা আপনাকে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে, তারা প্রায়ই সেই মানুষ ছিল যাদের সামনে আপনি সবচেয়ে বেশি খোলামেলা ছিলেন। আপনি সব বলে দিয়েছিলেন, সব দেখিয়ে দিয়েছিলেন, নিজেকে পুরোপুরি সামনে মেলে ধরেছিলেন, এবং তারপর অবাক হয়েছিলেন যে তারা কেন আপনাকে হালকাভাবে নিল। দুনিয়ার এক কঠোর সত্য এটাই যে যে যত বেশি নিজেকে মেলে ধরে, তাকে তত সহজেই অবদমিত করা যায়। একজন ভারসাম্যপূর্ণ ব্যক্তি সব কিছু ভেতরে বন্দিও করে রাখেন না, আবার সব কিছু সব জায়গায় ছড়িয়েও দেন না। তিনি বেছে নেন কার সামনে কথা বলতে হবে আর কার সামনে চুপ থাকতে হবে। এই নির্বাচনই তাকে ভিড় থেকে আলাদা করে। তবে এই পথের একটি বাস্তবতা আরও আছে। এই নীরবতা আপনাকে একা করে দিতে পারে। কিছু মানুষ দূরে চলে যাবে, কিছু লোক বলবে যে আপনি বদলে গেছেন, এবং তারা ভুলও হবে না, কারণ সত্যি সত্যিই ভেতরে বদল আসছিল।
এখন আপনি সব জায়গায় অ্যাভেলেবল নন, প্রতিটি ড্রামায় সামিল নন, প্রতিটি আবেগে ভেসে যাচ্ছেন না। এখন নিজের সাথে বেশি সময় কাটাতে শুরু করেছেন, আর এই সময়টাই ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে মজবুত করে। স্থির ব্যক্তি একাকিত্বকে ভয় পান না। তিনি জানেন যে ভিড়ে হারিয়ে যাওয়ার চেয়ে নিজের ভেতরে নিজেকে খুঁজে পাওয়া অনেক ভালো। কারণ যেদিন মানুষ নিজের সাথে যুক্ত হয়, সেদিনই কারো চলে যাওয়ার ভয় শেষ হতে শুরু করে। আর যখন এই ভয় শেষ হয়, তখন মানুষের ব্যবহারও বদলাতে শুরু করে। তবে মনে রাখবেন, এই পরিবর্তনই লক্ষ্য নয়, এটি তো কেবল একটি ফলাফল। আসল যাত্রা শুরু হয় তারও পরে, যেখানে প্রশ্ন এটা থাকে না যে কিভাবে চুপ থাকতে হবে, বরং প্রশ্ন হয়ে দাঁড়ায় এই নীরবতার সাথে জীবন কিভাবে অতিবাহিত করতে হবে। কারণ নীরবতা তখন আর শুধু একটি অভ্যেস থাকে না, তা ধীরে ধীরে জীবন শৈলী হয়ে ওঠে। আর যখন এটি জীবন শৈলী হয়, তখন মানুষ আপনাকে আলাদা নজরে দেখতে শুরু করে। এখন আপনার শব্দের চেয়ে আপনার উপস্থিতি বেশি অনুভূত হয়। আপনি কম কথা বলেন, কিন্তু যখন থাকেন তখন শূন্য থাকেন না। এটাই সেই অবস্থা যেখানে মানুষ কোনো শোরগোল ছাড়াই প্রভাবশালী হয়ে ওঠে। তবে এই স্তর পর্যন্ত পৌঁছানোর আগে একটি শেষ সংগ্রাম আসে, একাকিত্বের ভয়। নীরবতা আপনাকে ভিড় থেকে আলাদা করে, আর আলাদা হওয়া সবসময় ভয় দেখায়। কারণ মানুষ দীর্ঘ সময় ধরে অন্যের অনুমোদনের ওপর বাঁচতে শিখেছে। কিন্তু ভারসাম্যপূর্ণ ব্যক্তি নিজের অস্তিত্বের জন্য অন্যের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করেন না। তিনি সকালে ওঠেন, নিজের সাথে যুক্ত হন, রাতে ঘুমানোর সময়ও ভেতরে শান্ত থাকেন। তাকে এটা প্রমাণ করার প্রয়োজন পড়ে না যে তিনি শক্তিশালী, কারণ তার স্থিরতা ভেতর থেকে আসে। ধীরে ধীরে আরও একটি পরিবর্তন হয়। আপনি বিষয়গুলোকে ব্যক্তিগতভাবে নেওয়া বন্ধ করে দেন। কেউ শীতল আচরণ করলে তা তার অবস্থা, কেউ দূরে থাকলে তা তার নিজস্ব যাত্রা। আপনি প্রতিটি ব্যবহার নিজের উপর টেনে আনেন না, কারণ আপনি বুঝে যান যে প্রতিটি মানুষ নিজের নিজের লড়াই লড়ছে। আর যেমনই আপনি অন্যের লড়াইয়ের বোঝা নিজের মাথা থেকে নামিয়ে দেন, আপনার মন হালকা হতে শুরু করে। নীরবতা আপনাকে হালকা করে তোলে। কম অভিযোগ, কম সাফাই, কম প্রত্যাশা। আর এই অভাবগুলোই ধীরে ধীরে শক্তিতে রূপান্তরিত হয়। আপনি কম চান, তাই কম ভেঙে পড়েন। কম আশা রাখেন, তাই কম হতাশ হন। আর কম কথা বলেন, তাই আপনার কথা বেশি শোনা হয়। ভারসাম্যপূর্ণ ব্যক্তি প্রতিটি সম্পর্ক আঁকড়ে ধরে রাখেন না। তিনি দেখেন কে সত্যি সত্যিই পাশে থাকছে। যে থাকে সে কোনো শোরগোল ছাড়াই থাকে, আর যে চলে যেতে চায় সেই সবচেয়ে বেশি শব্দ করে। ধীরে ধীরে আপনি শোরগোল এবং অর্থের পার্থক্য বুঝতে শুরু করেন। কে সত্যিই কাছের, আর কে শুধু আওয়াজ। নীরবতা অপ্রয়োজনীয় শোরগোলকে ছেঁটে ফেলে, আর যখন শোরগোল সরে যায়, তখন সত্য পরিষ্কার শোনা যেতে থাকে। এখন আপনার প্রতিটি মেসেজের জবাব দেওয়া জরুরি মনে হয় না, প্রতিটি প্রশ্নের স্পষ্টীকরণ দেওয়া জরুরি মনে হয় না। আপনি নির্বাচন করতে শিখে যান, আর এই নির্বাচন কঠোরতা নয়, বরং আত্মসম্মান। কারণ আপনি বুঝে গেছেন সময় আর ফিরে আসে না, আর যে জিনিস ফিরে আসে না তা হালকাভাবে বিলিয়ে দেওয়া যায় না। স্থির ব্যক্তি নিজের সীমা নিঃশব্দে নির্মাণ করেন। তিনি ঘোষণা করেন না, সংঘাত খোঁজেন না, তিনি কেবল সবসময় অ্যাভেলেবল থাকেন না। আর এই সহজলভ্যতার অভাবই সবচেয়ে পরিষ্কার সংকেত হয়ে দাঁড়ায়। কারণ তখনই সামনের জন প্রথমবার এই সম্ভাবনা অনুভব করে যে সে হয়তো সত্যি সত্যিই আপনাকে হারিয়ে ফেলতে পারে। কিন্তু একটি কথা সবসময় মনে রাখবেন, এসব কাউকে শেখানোর বা বদলানোর জন্য নয়, এই পুরো যাত্রাটি শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য। আর নিজেকে বাঁচানোর জন্য সবচেয়ে জরুরি জিনিস হলো নিজেরই মন থেকে কিছুটা দূরত্ব বজায় রাখা। কারণ মন বারবার আপনাকে পেছনে টানবে, পুরনো মুহূর্তগুলোতে, অসম্পূর্ণ কথোপকথনে, সেই যদি দিয়ে শুরু হওয়া চিন্তাগুলোতে, যা কখনো শেষ হয় না। যদি আমি এমন বলতাম, যদি আমি অমন করতাম। কিন্তু স্থির মানুষ এই চিন্তাগুলোকে দেখেন, বোঝেন এবং তারপর সেগুলোকে বয়ে যেতে দেন। তিনি জানেন যা ঘটে গেছে তা এখন আর তার নিয়ন্ত্রণে নেই, আর যা নিয়ন্ত্রণে নেই তাতে তার শক্তি খরচ হবে না। এই বোধই ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে মুক্ত করে। আপনি অনুভব করতে শুরু করেন যে এখন আপনি আগের মতো অস্থির নন, ততটা তাড়াহুড়ো নেই, ততটা নির্ভরশীলতাও নেই। আর এই অপূর্ণতাই আপনাকে পূর্ণতা দেয়। এখন কারো আশাতে আপনি লাগামহীন খুশিতে ভেসে যান না, আর কারো চলে যাওয়াতে আপনার পায়ের তলার মাটি সরে যায় না। আপনি স্থির হয়ে যান, আর স্থির মানুষকে টলানো সবচেয়ে কঠিন। তবে এখানে একটি সতর্কবাণীও লুকিয়ে আছে। নীরবতা আপনাকে অহংকারীও করে তুলতে পারে। যদি আপনি নিজেকে অন্যের চেয়ে উপরে ভাবতে শুরু করেন, তবে বুঝবেন আপনি পথভ্রষ্ট হয়েছেন। এই পথ উপরে ওঠার নয়, কেন্দ্রে ফেরার।
এখানে কোনো তুলনা নেই, কোনো শ্রেষ্ঠত্ব নেই, কেবল নিজের ভেতরে ভারসাম্য আছে। আপনি কারো চেয়ে উন্নত হয়ে যান না, আপনি শুধু নিজের সাথে একাত্ম হয়ে যান। আর এই একাত্মতা সেই শান্তি দেয় যা বাইরে কোথাও মেলে না। এখন আপনি জীবনের সাথে লড়াই করতে বেরোন না, আপনি তার সাথে চলতে শুরু করেন, ধীরে শান্তভাবে, কোনো ঘাবড়ানো ছাড়া। আর এখান থেকেই আরও একটি গভীর স্তর উন্মোচিত হয়, যেখানে নীরবতা শুধু বাইরের জন্য থাকে না, তা ভেতরে নামতে শুরু করে। যখনই নীরবতা ভেতরে নামে, তখন সবার আগে আপনি নিজেকে শুনতে শুরু করেন। বাইরের শোরগোল ধীরে ধীরে দুর্বল হতে থাকে। কে কি বলল, কে কি ভাবল, এসব আর ততটা গুরুত্বপূর্ণ মনে হয় না, কারণ এখন আপনার ভেতরে আরও একটি কণ্ঠস্বর জেগে উঠেছে, শান্ত অথচ স্পষ্ট। সেই আওয়াজই আপনাকে থামতে শেখায় যখন দুনিয়া দৌড়াতে বলে। সেই আওয়াজই আপনাকে চুপ থাকতে শেখায় যখন অহংকার কথা বলতে বাধ্য করে। স্থির মানুষ নিজের ভেতরে এমন একটি জায়গা তৈরি করে নেন যেখানে কোনো বাইরের জিনিস পৌঁছতে পারে না, না সম্পর্কের টানাপোড়েন, না অপমান, না প্রশংসা, না প্রত্যাখ্যান। সেখানে শুধু তিনি নিজে থাকেন। আর যে ব্যক্তির কাছে এমন একটি জায়গা আছে, তাকে কেউ গৃহহীন করতে পারে না। ধীরে ধীরে আপনি লোকেদের কম ভয় পেতে শুরু করেন, কম প্রত্যাশা করতে শুরু করেন, কম অভিযোগ করেন, কারণ আপনি বুঝে গেছেন মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, সম্পর্কের স্বরূপ বদলায়। যদি আপনি প্রতিটি পরিবর্তনের সাথে নড়বড়ে হয়ে যান, তবে কখনো স্থির হতে পারবেন না। নীরবতা আপনাকে শেখায় যখন সব কিছু বদলে যাচ্ছে, তখনও ভেতরে অটল কিভাবে থাকতে হয়। এখন আপনি প্রতিটি কথার অর্থ খুঁজতে বসেন না, প্রতিটি ব্যবহারের মানে বের করার চেষ্টা করেন না, আপনি গ্রহণ করতে শিখে যান। কিছু প্রশ্ন উত্তর ছাড়াই ভালো থাকে, আর এই গ্রহণ করার ক্ষমতাই মনকে হালকা করে দেয়। যে মানুষ প্রতিটি জিনিস বুঝতে চায়, সেই সবচেয়ে বেশি উলঝনে থাকে, আর যে কিছু বিষয়কে যেমন আছে তেমন ছেড়ে দেয়, সেই সবচেয়ে শান্ত থাকে। স্থির ব্যক্তি প্রতিটি বন্ধ দরজায় বারবার কড়াঘাত করেন না। তিনি দেখেন কোন দরজা নিজে থেকে খুলছে, আর যা খোলে না তাকে সম্মানের সাথে ছেড়ে দেন, কারণ তিনি জেনে গেছেন যা জোর করে পাওয়া যায় তা বেশি দিন টেকে না। তারপর আরও একটি পরিবর্তন আসে, আপনার উপস্থিতি বদলাতে শুরু করে। মানুষ আপনার আশেপাশে কথা বলার সময় একটু সতর্ক থাকে, একটু থেমে প্রতিক্রিয়া দেয়, কারণ তারা অনুভব করতে শুরু করে যে আপনি সাথে সাথে প্রতিক্রিয়া দেওয়ার মতো মানুষ নন, আপনি অনুমেয়ও নন। আর এই অনিশ্চয়তা ভয় নয়, বরং সম্মান জন্ম দেয়। এই সম্মান আপনি চাননি, এটি আপনার ধারাবাহিকতা থেকে জন্ম নিয়েছে। আপনি প্রতিদিন প্রায় একই রকম থাকেন, ক্রোধে বা শান্তিতে, একাকিত্বে বা ভিড়ে। আপনার ব্যবহার আবহাওয়ার মতো বদলে যায় না। আর এই স্থিরতাই মানুষকে আকর্ষণ করে, কারণ পৃথিবী অস্থির মানুষে ভরে গেছে, যেখানে সবাই অন্য কারো উপর নির্ভরশীল। হয়তো এই পুরো যাত্রার সবচেয়ে গভীর সত্য এটাই যে শেষ পর্যন্ত লড়াই অন্য কারো সাথে হয় না, না মানুষের সাথে, না পরিস্থিতির সাথে, বরং লড়াই হয় নিজের সাথে। যেদিন মানুষ নিজের মনের শোরগোলের ঊর্ধ্বে ওঠা শিখে যায়, সেদিন তার কাছে বাইরের পৃথিবী আগের মতো ভারী মনে হয় না। তখন জেতা বা হারা কোনো গুরুত্ব বহন করে না, শুধু এটাই গুরুত্ব পায় যে আপনি প্রতি অবস্থায় নিজের ভেতরে শান্ত থাকতে পারছেন কিনা। কারণ সত্যি কথা হলো, নীরবতা মানে কথা বলা বন্ধ করা নয়, বরং ভেতরে এতটাই মজবুত হয়ে যাওয়া যে আপনাকে প্রতিটি কথায় নিজেকে প্রমাণ করার প্রয়োজনই না পড়ে। আর যখন মানুষ এই অবস্থানে পৌঁছে যায়, তখন লোকে তার শব্দ নয়, বরং তার স্থিরতা অনুভব করতে শুরু করে। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি কি কখনো এমন নীরবতায় পৌঁছেছেন যেখানে আপনি সত্যি সত্যি ভেতর থেকে শান্ত ছিলেন, বাইরে যতই শোরগোল থাকুক না কেন? নাকি এখনও এমন কিছু কথা আছে যা আপনাকে ভেতরে ভেতরে অস্থির করে দেয়? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার মতে আসল শক্তি কথা বলায় নাকি সঠিক সময়ে চুপ থাকায়?